সমর্থন জানাবেন। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চ। কেন্দ্র রাজ্যের দুটি সরকারই বিগত 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে, আর এই সময়কালে উভয় সরকারের পক্ষ থেকে সর্বাধিক তৎপরতা লক্ষ্য করা গেছে। অথচ জনমোহিনী ভাষণ ও প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাতে উভয় কিন্তু ভাষণের জন্য ভাষণ ও প্রতিশ্রুতির কেন্দ্রে সর্বদা জনসাধারণ সভা এবং রূপায়ণের জন্য কেন্দ্র রাজ্য প্রশাসনকে ব্যবহার করা হয় মুষ্টিমেয় দেশি বিদেশি বৃহৎ শ্রমজীবী মানুষের উপর স্টিম রোলার চালানোর মূল দায়িত্বটা তারাই গ্রহণ করেছে। কিন্তু সীমিত ক্ষমতার মুখে পড়ার মতো নীতিগত অবস্থান বিবেচনা করলে মনে হয় কেন্দ্র সরকারের ছোট। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সেই দাবিটা আজকে আমরা এখানে তুলে ধরছি। যারা অস্থায়ী, যাদের এইভাবে করে নিয়োগ করা হয়েছে, তাদেরকে নিয়মিত করতে হবে সরকারি তহবিল। সরকার সেখানে খরচা করছে, কিন্তু যখন শিক্ষকদের বিষয়টা আসছে সরকার মুখ তুলে দিচ্ছে। কারণ এদের একটাই উদ্দেশ্য গভর্নমেন্টের আমলে, সেটা হলো সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। ফলে আমরা এবিটিএ এতটাই করা ফলে এদের পক্ষে কোনোভাবে এই পরীক্ষা দেওয়া সম্ভব না। ফলে কি দাঁড়াবে, আস্তে আস্তে এই যে সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলো বন্ধের মুখে, বেসরকারি কলেজ শুরু হয়ে গেছে, কারণ দিকে সরকারি স্কুলকে বন্ধ করতে দিচ্ছে। আমরা শিক্ষক সংগঠন হিসাবে আমরা যেমন দাবি জানাচ্ছি এই বিষয়গুলো, এদের ফলে যারা অযোগ্য, যাদের চাকরি বাতিল হয়ে গেছে, তাদের যেমন শাস্তি দিতে হবে, একইভাবে যারা এই টাকাগুলো কালেকশন করছে বিভিন্ন ভারত থেকে বলে নেতা মন্ত্রী তাদের পরিবারের বিভিন্ন লোক, তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে যারা যোগ্য তারা যাতে আবার সসম্মানে বিদ্যালয়ে বিদ্যার্থী অধিকারটা যাতে পায়, সেই অধিকারের লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম চলছে, আগামী দিনে চলবে। একইভাবে আজ এখানটা থাকে, কারণ দিয়ে আমাদের সরকারি দিয়ে বা পে কমিশন সেটাকে আমরা বুকের মধ্যে আগলে রেখেও আজকে আমরা রাস্তায়। কারণ আজকে আমাদের প্রধান দাবি হলো এই যোগ্যতার ভিত্তিতে যারা শিক্ষকরা বঞ্চিত তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার। সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার পরিণাম হিসাবে আজকে তাকে স্কুল থেকে বের হয়ে গেছে। সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে যোগ্য অযোগ্য লিস্টিতে, গভর্নমেন্ট যোগ্য অযোগ্য যারা অযোগ্য সিবিআই বা এসএসসি যাদেরকে অযোগ্য বলে ঘোষণা করছে, তৃণমূলের বিভিন্ন পদাধিকারী ব্যক্তির পরিবারের সঙ্গে যুক্ত, তাদের যদি ধরা হয় পুরো এরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। আজ যদি না দাঁড়ান, পশ্চিমবঙ্গের যা অবস্থা আছে আগামী দিনগুলোতে কিন্তু এই আক্রমণ আপনাদের বিভিন্ন পেশার যারা মানুষ তাদের উপরে নেমে আসবে। সফল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ, অভিনন্দন জয়ন্ত থেকে। আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃত্ব তিনি উপস্থিত আছেন। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। সেটা দিয়ে আমি শেষ করব। আমার স্কুলে দুটো ছেলে আছে, একটা ছেলে হচ্ছে হাই স্কুলের শিক্ষকের ছেলে, আর একটা ছেলে হচ্ছে একজন মুসলিম ঘরের ছেলে, একজন হিন্দু ঘরের। দুটো ছেলের মধ্যে এত বন্ধুত্ব, মানে আমরা ক্লাস থেকে বের হলেই দুজনে গলা ধরে ঘুরে বেড়াই। আমরা ক্লাস থেকে বের হলেই দুজনে গলা ধরে বের হয়। দুজনে টিফিন বেলা, যেদিন মিড ডে মিলটা খেতে ভালো লাগে না সেদিন দুজনে একসঙ্গে খেতে যায় টিফিন বেলা, আমাদের কাছে অনুমতি। আপনি কি সত্যি ওর নামটা কেটে দেবেন? কাটবেন না স্যার, ও কিন্তু মামার বাড়িতে বেড়াতে গেছে, আমাকে বলে গেছে। ঠিক একই রকম ভাবে না, তার পরের দিন সেই হিন্দু ছেলেটা এসে আমাকে বলে, স্যার ওকে। আজকে আমরা এখানে যৌথ মঞ্চ অর্থাৎ সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত যারা সরকারি কর্মচারী তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আজকে এখানে আমরা অবস্থান বিক্ষোভ সভা আয়োজন করছি। কারা কারা উপস্থিত রয়েছে? উপস্থিত বললাম সরকারি সংগঠন যারা প্রাইমারি, এবিটিএ, এবিপিটিএ, বিভিন্ন পঞ্চায়েত, এছাড়া সরকারি যারা কোঅর্ডিনেশন কমিটি আছে তাদের সদস্য। আচ্ছা, এই যে যৌথ মঞ্চের এই যে বেতন প্রাপ্তি নিয়ে আপনারা যে অবস্থান করছেন, কি সভাপতি মন্ডলীর পক্ষ থেকে সোহেলী দাস, সীমা সেন এবং কেয়া মজুমদারকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সপ্তম এবারে
আমাদের যৌথ মঞ্চের যে আজকের কর্মসূচি, তাদেরকে এই কর্মসূচিতে আমাদের মূল প্রস্তাব পাঠ করবেন এবং ইসলামপুর শহরে যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক কমরেড মনোজ সিংহ। কমরেড মনোজ সিংহকে তার প্রস্তাব পাঠ করবার জন্য অনুরোধ করছি। কর্মচারী শিক্ষক 7-8-9 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রতিটি মহকুমায় এই অবস্থান কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। এই কর্মসূচির সিদ্ধান্ত এবং ঘোষণা যে সময় আমরা করি, সেই সময় আজকে এই যে আলোচনার মধ্যে উঠে আসছে বারবার যে শিক্ষক নিয়োগের দুর্নীতির পরিণতিতে যে নিদারুণ পরিস্থিতি হলো, 26,000 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল হয়ে গেল। এই নিদারুণ পরিস্থিতি তা আরেকটি প্রস্তাব পৃথকভাবে এর সঙ্গে যুক্ত করবার সিদ্ধান্ত নিই। এখন এই যে আজকের অবস্থা, আমরা যারা প্রশাসনের অভ্যন্তরে কাজ করি, আমরা যারা স্কুলের ক্লাসরুমে কাজ করি, তারা আজকে রাস্তায় নেমে বসতে তাদের কেন হলো? এবং আজকে প্রথম নয়, 2011 সালের পর থেকে আমাদের বারবার যৌথ মঞ্চের যে বিভিন্ন সংগঠনগুলি আছে, বিভিন্ন সংগঠনগুলিকে বারবার লড়াইয়ে নামতে হয়েছে। মুখ্যত দুটি দাবি আমাদের আন্দোলনগুলিতে, দুটি দাবি মুখ্য হয়ে উঠে এসেছে এই সময়। এক নম্বর দাবি হচ্ছে আমরা মহার্ঘ ভাতার দিক থেকে বঞ্চিত হচ্ছি। 2 নম্বর হচ্ছে শূন্য পদ পূরণ। এবং পরিস্থিতি এমন হলো 2016-17 সাল থেকে পদ পূরণের সঙ্গে আমাদের সবকটি সংগঠনের অভ্যন্তরে স্বচ্ছতার ভিত্তিতে স্থায়ী শূন্য পদে নিয়োগের দাবি তুলতে শুরু করলাম। এই স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, এই দাবি অতীতে আমাদের করতে হয়নি। এইটাই প্রমাণ করে, এই স্বচ্ছতা শব্দটি যে আমাদের দাবিতে অন্তর্ভুক্ত করতে হলো, এটাই প্রমাণ করে যে এই যে দুর্নীতি আমাদের রাজ্যে, আমাদের দেশে, সুপ্রিম কোর্ট বলছে যে ইতিহাসে এরকম দুর্নীতি হয়, এরকম মারাত্মক দুর্নীতি, এত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং আমরা জানি যে শুধু শিক্ষক নিয়োগ নয়, প্রতিটি স্তরে নিয়োগ, স্বাস্থ্য বিভাগে বলুন, পুলিশ বিভাগে বলুন, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায়, বিসিএস পরীক্ষায় ভাবা যায় না, যেখানে পিএসসির মাধ্যমে নিয়োগ অত্যন্ত স্বচ্ছতার সাথে, মেধার ভিত্তিতে সেই নিয়োগ হয়ে এসেছে চিরকাল, আমরা জানি। আমরা যারা আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে, গর্বের সঙ্গে পিএসসির মাধ্যমে নিযুক্ত হয়ে মাথা উঁচু করে চাকরি করেছেন, এখনো করছেন। আমরা স্তম্ভিত হয়ে দেখেছি, সেখানে যোগ্যতার নিরীক্ষে উত্তীর্ণ হননি, এখনো চাকরি করছেন, নিযুক্ত হয়েছেন ডিসিএস অফিসার। এবং তার পরিণতি যা হতে পারে, শাসক দলের একদম পা চাটা হয়ে রয়েছে। আর শাসক দলের পা চাটা হওয়া মানেই
প্রশাসনের কর্মীদের তিনি গলা টিপে ধরার সমস্ত রকম তালিকা তিনি জানেন। এই পরিস্থিতিতে আজকে আমরা যখন রাস্তায় নেমে এসেছি, রাস্তায় অবস্থান করছি, তখন এটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমিত রাখার জন্য তো আমরা করছি না। আমরা চাইছি আশপাশে যত মানুষ, এই যে আশপাশে যত দোকান, যত শ্রমিক, যত ক্ষুদ্র ব্যবসায়ী, তারা শুনুন, এই রাজ্যের সরকার, তারা সবাই জানেন, সবাই নির্যাতিত, নিপীড়িত এই সরকারের আমলে। তারা শুনুন, আমরা শোনাতে চাইছি তাদের প্রশাসন কিভাবে চলছে, সরকার কিভাবে চলছে, শিক্ষার প্রতিষ্ঠানগুলি কিভাবে চলছে। আমাদের দায় আছে মানুষকে জানানো, তাই আমরা পথে নেমেছি। এটা শুধুমাত্র আমাদের বিয়ের দাবি নিয়ে পথে নামি। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, যখন বিয়ের মামলা হচ্ছে, হাইকোর্ট দ্বিধাহীন ভাবে বলেছে যে এটি সাংবিধানিক অধিকার। কেন সাংবিধানিক অধিকার? সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে বাঁচবার অধিকার দিয়েছে, এবং সেই বাঁচা কিন্তু কোনো মতে পুণ্যবৃত্তি করা নয়, মর্যাদার সঙ্গে বাঁচা, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে জীবনের সমস্ত প্রয়োজনীয়, কিন্তু তারা সেটা করেন না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে চৌকিদার বলে, তার কার চৌকিদার হওয়ার কথা ছিল? দেশের মানুষের, অগণিত মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, তাদের চৌকিদার হওয়ার কথা ছিল। আজকে তিনি কার চৌকিদার? তিনি আম্বানি আদানিদের চৌকিদার। তারা যাতে ব্যাংক, বিমান, সর্বত্র যেখানে যেভাবে লুটপাট করা যায় সেটা যাতে নিশ্চিত ভাবে করতে পারে, সেইটার প্রহরী হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী যখন লন্ডনের রাস্তায় পেছনে হাঁটেন, তার সাঙ্গপাঙ্গদের, নির্লজ্জ সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করেন? তিনি আমেরিকায় গিয়ে ধনকুবের, এখন ওই যে সুনিতা উইলিয়ামস যে ফিরে আসলেন, স্পেস এক্স তার মালিক, সেই জন্য তার নামটা আমরা সবাই জানি, এলন মাস্ক, ভয়ঙ্কর, তার কাণ্ড কারখানা ভয়ঙ্কর। তাকে নিয়ে আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প, তার সঙ্গে দেশ বিরোধী সমস্ত রাজি হয়ে এসেছে, সে সমস্ত চুক্তিতে তিনি রাজি হয়ে এসেছেন। কোথায় যাবে মানুষ? আজকে আমরা যখন বিয়ের দাবি করছি, শূন্য পদের দাবি করছি, আমরা যখন আমাদের 7ম বেতন কমিশনের দাবি করছি, তখন আমাদের মনে রাখতে হবে আগামী 20শে মে আমরা এখানে যারা আছি তারা সবাই জানি আজকে 3 ঘন্টা অবস্থান করলেই আমাদের দাবিগুলি অর্জিত হয়ে যাবে না।
এ লড়াই অনেক গভীর লড়াই, অনেক দূরের লড়াই, অনেক কঠিন লড়াই। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়বার কথা শেষ হবে। সেই জন্য আজকের এই অবস্থান করছি। আমরা শুধু বক্তৃতা দেওয়ার জন্য করছি না, আগামী 22শে সারা দেশ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রম কোড বাতিলের দাবিতে আমাদের ভারতবর্ষে অসংখ্য শ্রম আইন, সে সমস্তকে তুলে দিয়ে শ্রমিকদের যাতে মেরে ফেলা যায়, প্রধানমন্ত্রী সরকার, রাজ্য সরকারগুলি তারা তো শ্রমিক মারা নীতি নিয়েই চলেছে এই নয়া উদার নীতির যুগে। আর এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আমরাও দেখছি, আমরাও লড়াইয়ের মধ্যে লাগাতার রয়েছি। 1991 সালের পর থেকে যে এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যে সংগঠন, যে প্ল্যাটফর্ম গড়ে ওঠে এবং 2000 সালের পর তার গতি দারুণভাবে বৃদ্ধি পায়। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধর্মঘটে আগের ধর্মঘটের থেকে ছাপিয়ে গেছে কর্মকর্তাদের সংখ্যা। এটাই প্রমাণ করে যে আঘাত, আক্রমণ কতটা তীব্র। আজকে এটা সবাই বুঝতে পারছে, আবার অনেকে বুঝতে পারছেন। আর সবচেয়ে সত্যি কথাটা হলো, যারা সবচেয়ে আক্রমণের মুখে, সবচেয়ে নির্যাতন, সবচেয়ে দরিদ্র, তাদের না আমরা যে এই যে সভা করি, আলোচনা করি, তাদের এতটাও তাদের সময় তারা পান না, মানে এটাও তাদের কাছে বিলাসিতা। আজকে হচ্ছে সার্বিকভাবে হচ্ছে গোটা রাজ্যব্যাপী 7 দফা দাবি মূলত, আর মহকুমাগতভাবে 2টি দাবি আমাদের আছে, টোটাল 9 দফা। কি কি দাবি রয়েছে এবং কেন এই দাবিগুলো তো আমরা ওখানে মঞ্চে বললাম। আমাদের হচ্ছে যে দাবিগুলোর মধ্যে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএটা দিতে হবে, তারপরে হচ্ছে আপনার 7ম বেতন কমিশন। অন্যান্য রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখনো সেটা হলো না। তারপরে রাজ্যে বিভিন্ন দপ্তরগুলোতে স্টেট কালচার, গণতন্ত্র কন্ট্রোল করা হচ্ছে, হয়রানিমূলক বদলি, এটাকে আবার নিয়ে আসতে হবে। তারপরে জাতীয় শিক্ষানীতি 2020 অনুকরণে প্রাথমিক স্তরের শিক্ষার পরিকাঠামো দুর্বল করা হচ্ছে। রাজ্যের সর্বনাশা যে বিভাজনের রাজনীতি, যে গণতন্ত্র সম্প্রীতির বাতাবরণ সুনিশ্চিত করতে, সেটা আজকে আমাদের দাবি। 7 দফা দাবির মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, স্থায়ী ভিত্তিতে শূন্য পদগুলো নিয়োগ করা, এটা হচ্ছে 7 দফা দাবির মধ্যে আছে। প্লাস হচ্ছে ইসলামপুরে একটাই মাত্র কলেজ, যেখানে 12-13,000 ছাত্র, প্রচুর অসুবিধা হচ্ছে ইসলামপুরের মানুষের। সেই জন্য আমরা ইসলামপুরে একটা মহিলা কলেজ স্থাপনের দাবি করেছি। আর ইসলামপুরে দক্ষিণবঙ্গের ট্রেনগুলোতে দাঁড়াই না, কিন্তু বাংলা থেকে বাংলায় যে ট্রেনগুলি দার্জিলিং সেগুলোও দাঁড়ায় না। তো আমাদের দাবি অন্তত বাংলা থেকে বাংলায় যে ট্রেনগুলি যায় সেটা আলুয়াবাড়ি স্টপেজ ইসলামপুরে দেওয়া হবে। এই দাবিগুলি কতক্ষণ চলবে আপনাদের এই? আমাদের এটা 3 ঘন্টা আমাদের চলবে। এটা কেন্দ্র যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে গত 7 এপ্রিল থেকে 9 এপ্রিল গোটা রাজ্যব্যাপী কর্মসূচি হবে এবং যার যার বাস্তবতা অনুযায়ী ডেটগুলি ঠিক করবে। আমাদের জেলায় গতকাল রাত্রে হয়েছে জেলা সদরে, আজকে আমরা মহকুমা সদরে সেটা অবস্থান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওইখানে সেটা করছি। আপনার নাম? আমার নাম মনোজ সিং। কি পদে আছে? আমি যৌথ মঞ্চের কনভেনর।